আমরা মূলত নেট এবং সেটের জন্য পলিটিক্যাল থিওরি এই পার্টটা থেকে আমরা কিন্তু পড়ানো শুরু করেছি। পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে আমাদের নেট এবং সেটের মতো করেই তোমাদেরকে গাইড করার চেষ্টা করা হচ্ছে এবং তোমাদের প্রত্যেক সপ্তাহে দুটি করে রেগুলার বেসিসে ভিডিও দেব আমি। আজকের পলিটিক্যাল থিওরির তৃতীয় ক্লাস, অর্থাৎ প্রথম যে দুটি ক্লাস হয়েছে সেই দুটি ক্লাস এখনো তোমরা যারা দেখোনি, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের আলোচনা করব আমাদের গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটি হচ্ছে এভলিউশন অফ পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরি কিভাবে এভলিউশন হয়েছে, কিভাবে ধীরে ধীরে তার পরিবর্তন হয়েছে, আমাদের একেবারে এনসিয়েন্ট গ্রিস থেকে শুরু করে এখন পর্যন্ত কন্টেম্পোরারি এরা পর্যন্ত পলিটিক্যাল থিওরি কিভাবে তাকে নিজেকে পরিবর্তন করে করে ইভালুয়েট করে করে আজকের কোন পরিস্থিতিতে এসে পৌঁছেছে। আমাদের যে সাবেকি সময়, অর্থাৎ যখন দর্শনের সময় থেকে শুরু করে মডার্ন অর্থাৎ আধুনিক সময় পের করে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি উত্তর আধুনিক যুগে, তাই তো? হ্যাঁ, আমরা এখন উত্তর আধুনিক যুগে এসে পৌঁছেছি, কন্টেম্পোরারি এরাতে এসে পৌঁছেছি। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু এই এভলিউশন পার্টটাতে তিনটি মূল বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা কি কি? সেটা হচ্ছে আমরা পলিটিক্যাল থিওরিকে মূলত এভলিউশন পর্বে তিনটে ভাগে, মূল তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি। কি কি সেই তিনটি ভাগ? প্রথম যে ভাগটি সেটা হচ্ছে ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি, দ্বিতীয় যে ভাগটি সেটি হচ্ছে মডার্ন পলিটিক্যাল থিওরি এবং তৃতীয় যে ভাগটি সেটি হচ্ছে কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরি। এই তিনটি ভাগে আমরা ভাগ করে দেখব পলিটিক্যাল থিওরি কোন পার্টে কেমন তার বৈশিষ্ট্য ছিল, কোন পার্টে কি বলতে চাইছে এবং কোন পার্ট কিভাবে তার পলিটিক্যাল থিওরিটাকে তুলে ধরার চেষ্টা করেছে। চলো এই তিনটি পার্ট আলোচনা করা যাক। একেবারে আমরা প্রথম যে পার্টটি লক্ষ্য করতে পারছি সেটি হচ্ছে ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি। এই ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি বলতে কি বোঝায় জানো তো? ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি কিসের কথা বলে জানো তো? আমাদের কিন্তু নেট সেটের মতো করে পড়তে গেলে আমাদের পুরো বিষয়টাকে ভালো করে বুঝতে হবে। যদি ভালো করে বুঝতে না পারি তাহলে নেট এবং সেটের যে প্রশ্নগুলো আসে কিংবা পিএসসি এমএসসি এই ধরনের কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলোকে ক্লিয়ার করতে পারবো না। ছোট্ট করে একটা কথাই মনে রাখা যায়, সেটা হচ্ছে আমি স্পষ্ট করে বলার চেষ্টা করছি, ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি দর্শনের উপরে বিশ্বাস করে, দার্শনিক দৃষ্টিভঙ্গির উপরে ভিত্তি করে গড়ে ওঠে, মোরালিটির উপরে ভিত্তি করে গড়ে ওঠে, প্রেসক্রিপটিভের উপরে ভিত্তি করে গড়ে ওঠে। অর্থাৎ কি? মূল্যবোধ, ভ্যালু, রিচুয়ালস, এই সময়কার যে পদ্ধতি, আমরা প্রাচীন গ্রিসের কথা বলতে পারি, অ্যারিস্টটল, প্লেটো, এই সময়কার কথা বলতে পারি, কিছুটা মধ্যযুগের সময়ের কথা বলতে পারি, সেন্ট অগাস্টাইনের কথা বলতে পারি। এই সময়কার পরিস্থিতি কেমন ছিল, এই সময়কার পরিস্থিতির যে থিওরি বা যে সমস্ত তত্ত্বের যে ভাবনা, বিশেষ করে রাজনৈতিক তত্ত্ব সংক্রান্ত যে ভাবনা, সেগুলো কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? বেশিরভাগটা দর্শন কেন্দ্রিক চিন্তা ভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দর্শন কেন্দ্রিক মূল্যবোধ, নিয়ম নিষ্ঠা, এই আলোচনার মধ্য দিয়ে কি বলতে চাইছে? মূলত এই আলোচনাগুলোর মধ্য দিয়ে বলতে চাইছে যে আমরা কোনো সমস্যার সমাধান দিচ্ছি না, অথচ এই নিয়ম বা এই নীতি, এই মূল্যবোধ, এগুলোর মধ্য দিয়ে আমরা এমন একটা বিষয় গড়ে তুলতে চাইছি যেখানে কি হতে পারে, ভবিষ্যতে কি হতে পারে, অর্থাৎ কোনটা ভালো স্টেট, আইডিয়াল স্টেট হিসেবে কোনটা গড়ে উঠতে পারে। এটা একটা কল্পনার মধ্য দিয়ে এই কথাগুলো বলার চেষ্টা করে সাবেকি যে সমস্ত চিন্তাবিদরা। মডার্ন যারা তাত্ত্বিক তারা এসে কি বলবে? মডার্ন এসে বলবে না না, এগুলোকে নিয়ে আমরা চলবো না। মডার্ন তাত্ত্বিক আবার এই দর্শনকে সরিয়ে দিয়ে তারা কিন্তু বিজ্ঞানকে নিয়ে আসার চেষ্টা করবে, বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে। তারা বলবে এতদিন ধরে যা আলোচনা হয়েছে, কিন্তু এখন আমরা
বিজ্ঞানের ভিত্তিতে আলোচনা করব, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যে কোনো জিনিস আলোচনা করব, বা রাজনীতির যে ইনস্টিটিউশন থেকে শুরু করে যা কিছু আমরা আলোচনা করব সবটা কিন্তু বিজ্ঞানের আলোকে সেটাকে বিচার করার চেষ্টা করব। সেখান থেকে আচরণবাদী তত্ত্ব উঠে আসবে। তৃতীয়ত, কন্টেম্পোরারি এরাতে আমরা কি দেখব? কন্টেম্পোরারি এরাতে আমরা দেখব যে এই দুটো বিষয়কে মার্জ, সিনথেসিস করছে, আবার এই মূল্যবোধকে ফিরিয়ে আনছে। শুধুমাত্র বিজ্ঞানের আলোকে নয়, কন্টেম্পোরারি এরা বলবে যে না, তুমি যেটাকে চরম সত্য বলে মনে করছো, বিজ্ঞান তুমি যেটাকে শ্রেষ্ঠ বলে মনে করছো সেটাই শ্রেষ্ঠ শুধুমাত্র নয়। বিজ্ঞান যে একমাত্র সঠিক কথা বলে, অন্যান্য ইতিহাস, মূল্যবোধ, আদর্শ এদের যে কোনো স্থান নেই, এ কথা হতে পারে না। কারণ কি? কারণ আমাদের আধুনিকতাবাদ বা আমাদের মডার্ন যে পলিটিক্যাল থিওরি, সেটা এসে যেভাবে আমাদের ফিলোসফিক্যাল দিকটাকে সরিয়ে দিয়েছিল, মূল্যবোধের জায়গাটাকে একদম নস্যাৎ করে দিয়েছিল, একেবারে দূরে ঠেলে দিয়েছিল যে না, মূল্যবোধের কোনো স্থান নেই, সেই জায়গা থেকে কন্টেম্পোরারি এরার পলিটিক্যাল থিওরিস্টরা তারা বলতে চাইছে যে না, মূল্যবোধকে আবার নিয়ে আসা প্রয়োজন। অর্থাৎ এই জায়গাতে বিজ্ঞানকে সরিয়ে দিচ্ছে না এবং মূল্যবোধকেও নিয়ে আসছে, এই দুটোর সিনথেসিস ঘটিয়ে একটা তত্ত্ব তৈরি করছে। যেমন আমরা বলতে পারি পোস্ট মডার্নিজম, আমরা বলতে পারি ডিকনস্ট্রাকটিভিজম, বা এই ধরনের যে সমস্ত তত্ত্বগুলো উঠে এসেছে পরবর্তীকালে কন্টেম্পোরারি এরাতে। এখন ফেমিনিজমের যে পার্টগুলো দেখতে পাচ্ছি, ইকো ফেমিনিজম থেকে শুরু করে বিভিন্ন ধরনের, সেগুলো কন্টেম্পোরারি এরাতে দেখা যায়। চলো আমরা মূল আলোচনার যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু একেবারে নেট ওরিয়েন্টেড, তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে তার মতো করে আমি সাজানোর চেষ্টা করেছি। কি বলছে? বলছে ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি স্টার্ট ফ্রম 16th সেঞ্চুরি বিসি। তাহলে এখানে কি বলছে? বলছে যে 6th সেঞ্চুরি থেকে আমরা মূলত ধরতে পারি যে এখান থেকে আমরা ক্লাসিক্যাল যে চিন্তাভাবনা বা সাবেকি যে চিন্তাভাবনা তার উৎপত্তি ঘটছে। মূলত এই যে চিন্তাভাবনা, এটা হচ্ছে গ্রিক বা গ্রিসের যে চিন্তাভাবনা সেখান থেকে কিন্তু গড়ে উঠছে। যেখান থেকে আমরা পলিটি বলছি, আমরা ছোট ছোট নগর রাষ্ট্র সংক্রান্ত যে সমস্ত ভাবনা চিন্তা যেখান থেকে গড়ে উঠছে, গণতন্ত্রের উৎপত্তি যেখান থেকে, সেখান থেকে আমরা প্রথমে ধরছি, যেখানে কিনা এরা দর্শনের উপরে বেশি করে গুরুত্ব দেয়। বলছে দেখো, অলসো নোন অ্যাজ ট্র্যাডিশনাল পলিটিক্যাল থিওরি, এটাকে আমরা ক্লাসিক্যাল না বলেও আমরা বলতে পারি ট্র্যাডিশনাল, অর্থাৎ সাবেকি তত্ত্ব আমরা এখানে বলতে পারি। তারপর বলছে দেখো, ক্লাসিক্যাল আইডিয়াস অফ পলিটিক্যাল থিওরি ইনক্লুড পলিটিক্স, দ্য আইডিয়া অফ থিওরি অ্যান্ড দ্য প্র্যাকটিস অফ ফিলোসফি। বলছে এখানকার যে রাজনীতি সংক্রান্ত যে চিন্তা, রাজনীতি সংক্রান্ত যে ভাবনা, সেগুলো কিসের উপরে গড়ে উঠেছে? আইডিয়া অফ থিওরিগুলো সমস্ত কিন্তু প্র্যাকটিস অফ ফিলোসফির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, দর্শন কেন্দ্রিক চিন্তা ভাবনার উপরে ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে। যেমন করে আমাদের প্লেটোর কথা বলতে পারি, যেমন করে প্লেটো তার থিওরি অফ ফর্মসের কথা বলছে, তাই না? একটা ফর্মস কিভাবে গঠিত হচ্ছে তার তত্ত্ব আমরা দেখেছি। থিওরি অফ কেভের কথা বলছে, আমরা সেগুলো লক্ষ্য করতে পারছি। এবং তার যে চিন্তা ভাবনাগুলো সেগুলো কিন্তু দর্শন ভিত্তিক চিন্তা। কিংবা আইডিয়াল স্টেটের কথা তুমি ভাবো, তার সাম্যবাদের কথা ভাবো, ন্যায় তত্ত্বের কথা ভাবো, যে ন্যায় কিভাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে। 3টি শ্রেণী যদি তাদের সঠিক কাজ করে তাহলে ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে। কিংবা যে আইডিয়াল স্টেট, একটা আইডিয়াল স্টেট কেমন করে গড়ে উঠতে পারে, এই গুণগুলো, ভার্চুগুলো প্রয়োজন, তাহলে একটা আইডিয়াল স্টেট গড়ে উঠতে পারে। একটা দার্শনিক যে রাজার ধারণা দিয়েছিল প্লেটো, যে একজন দার্শনিক রাজা কেমন হবে, ফিলোসফিক্যাল আমাদের কিং কেমন করে হবে, তার চরিত্র কেমন হবে, তার স্ত্রী থাকতে পারবে না, তার যে সম্পত্তি থাকা তার চলবে না, তাকে এই পড়াশোনা করতে হবে, এই সমস্ত শিক্ষা সম্পর্কে চেতনা থাকতে হবে, তবেই সে একটা, তার বয়স এরকম 50 হতে হবে, এইরকম যে বিভিন্ন রকম যে বৈশিষ্ট্যের কথা বলেছিল, সেটাই হচ্ছে একটা আইডিয়াল কিং ফিলোসফার। তাহলে এরকম করে কিন্তু তার আদর্শ যে রাজা, হ্যাঁ, আইডিয়াল কিং এর কথা কিন্তু ভেবেছিল। তাহলে সেটা কি? একটা ভাবনার দৃষ্টিভঙ্গিতে। অর্থাৎ এই সময়কার যে চিন্তা ভাবনা, সেটা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? সেটা ফিলোসফিক্যাল আইডিয়ার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নীতিমান বাচক দৃষ্টিভঙ্গির কথা এখানে বলার চেষ্টা করছে। বলছে দেখো, তার পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ। বলছে নরমেটিভ অ্যান্ড
প্রেসক্রিপটিভ, আমি প্রেসক্রিপশন করে দিলাম। হ্যাঁ, এখানে নরমেটিভ, আমার নীতিমান বাচক যে চিন্তা ভাবনা, মূল্যবোধ, ভ্যালু, যে যার কথা বলছি, নর্মস, এগুলোর মধ্য দিয়ে এই সময়কার চিন্তা ভাবনাটা পরিচালিত। এই কথাগুলো কিন্তু খুব মনে রাখবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হাউ অ্যান আইডিয়াল স্টেট অট টু বি, একটা আইডিয়াল স্টেট কিভাবে গড়ে উঠতে পারে সেই চিন্তা করা হতো। একটা আইডিয়াল স্টেট কি হতে পারে, কি হবে, কি হতে পারে, এই যে চিন্তা ভাবনা, ভবিষ্যতের ভাবনাটা তুলে ধরা, এটা একটা কল্পনার একটা রাজ্য তৈরি করা, এই যে তখনকার যে ভাবনাটা ছিল তাদের মধ্যে, এটাকেই বলছে আমাদের সাবেকি চিন্তা ভাবনা বা ট্র্যাডিশনাল চিন্তা ভাবনা, এটা আমরা বলতে পারি। অর্থাৎ এখানে কিন্তু ওই অট বীর চিন্তা ভাবনা করছে, বারবার করে বলছি, কি হতে পারে, কি আছে, হোয়াট ইজ, এটা তারা ভাবে না। কি ফ্যাক্টটা কি, এটা তারা ভাবে না। কিরকম হতে পারে, কিভাবে কি হবে, এই চিন্তা ভাবনা এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। পরবর্তী বৈশিষ্ট্যগুলি দেখলে আরো ভালো করে বুঝে ফেলবো যে কি বলতে চাইছে ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি। বলছে এইমড এট অ্যাকোয়ারিং রিলায়েবল নলেজ, এস্টাবলিশিং এ রেশনাল বেসিস ফর বিলিফ। মূলত বিশ্বাসের উপর ভিত্তি করে যৌক্তিকতাকে এরা গড়ে তুলতে চায়। মূলত কি বলছে এখানে, বলছে একটা অ্যাকোয়ারিং রিলায়েবল নলেজ গড়ে তুলতে চায়, একটা নলেজকে গেইন করতে চায়, একটা নলেজকে বিশ্বাসযোগ্য একটা নলেজ এখানে গড়ে তোলার কথা বলা হচ্ছে। যেমন আমি যদি প্লেটোর কথায় উদাহরণ দিয়ে বলি, বা আমি যদি অ্যারিস্টটলের কথা বলি, ধরো অ্যারিস্টটল যেভাবে সংবিধানের শ্রেণী বিভাগ করেছিল, সেখানে পলিটি এই পার্টটাকে তিনি সব থেকে ভালো বলে মনে করছেন, তাই তো? সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা মধ্যে পলিটিকে ধরে নিয়েছেন। এই যে ভাবনা, এই যে ভেবে নেওয়া হচ্ছে, পলিটির মতো একটা শাসনতন্ত্র হলে, যেমন আমাদের রামরাজ্যের কথা কল্পনা করেছিল গান্ধীজি, কল্পনা তো এগুলো, যে রামরাজ্য এরকম 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 হতে পারে, তাহলে এটা একটা ভাবনা যে এরকম হলে সমস্ত মানুষ সুখে কাটাতে পারবে, বা সমস্ত মানুষের থেকে অত্যাচার শোষণ বন্ধ করা যাবে। তাহলে এইরকম যে একটা ভাবনা, সেই ভাবনার থেকে কি তৈরি হলো, একটা রিলায়েবল নলেজ তৈরি হলো, একটা জ্ঞান সৃষ্টি হলো, যে না এইরকম একটা বিষয় আমি যদি গড়ে তুলতে পারি, তাহলে পলিটি, এই পলিটিটা আদর্শ একটা রাষ্ট্র ব্যবস্থা হিসেবে গড়ে উঠতে পারে। পরবর্তী পয়েন্ট বলছে, দেখো প্রেসক্রিপটিভ স্টাডি খুব গুরুত্বপূর্ণ। তার উদ্দেশ্য কি ছিল? বলছে নো সাজেশন অর সলিউশন টু দ্য প্রবলেম। আমি আগেও এটা নিয়ে বলেছি কিন্তু, যে এরা কিন্তু মূলত নো সাজেশন অর সলিউশন দ্য প্রবলেম, যে সমস্যাটা বাস্তবে ঘটছে সেই বাস্তব সমস্যার সমাধান এরা করতে পারে না, বা এরা করার কথা এরকম বলেও না, তাই না? আমি আগেও বলেছি, এরা কিন্তু সলিউশন দেয় না, প্রবলেমকে সমাধান করার জন্য তার জন্য কোনো সাজেশনও দেয় না। এরা ভাবতে থাকে যে কি হতে পারে, কিরকম হলে ভালো হয়, এটা বলে, কিন্তু বাস্তব সমস্যার সমাধান নিয়ে এরা কথা বলে না। ধরো আমার এখানে আমার রাষ্ট্রের এই সমস্যা একটা ঘটলো, সেই সমস্যা তাৎক্ষণিক যে সমাধান হবে সেটা যৌক্তিকতা দিয়ে বিচারেরা কিন্তু করে না। ভবিষ্যতে কিরকম রাষ্ট্র হলে ভালো হয়, কোন রাষ্ট্র কিরকম হলে ভালো হবে, আইডিয়াল স্টেটটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এরা আলোচনা করে থাকে। পরে কি বলছে, পরে বলছে দেখো কম্পারেটিভ স্টাডিজ, একদম হ্যাঁ, এরা কিন্তু কম্পারেটিভ স্টাডিজ করে থাকে। আমরা দেখেছি 158টা সংবিধান নিয়ে অ্যারিস্টটল কিন্তু আলোচনা করেছেন, 158টা দেশের সংবিধান নিয়ে তুলনামূলক আলোচনা করেছেন। এই জন্য অ্যারিস্টটলকে শুধু রাজনীতির জনক বলা হয় না, অ্যারিস্টটলকে আমরা মূলত কম্পারেটিভ পলিটিক্সের জনক বলে থাকি। এই কারণের জন্য, এই যে তুলনামূলক যে আলোচনা করেছে, বিভিন্ন সংবিধানের যে কাঠামো, বিভিন্ন দেশের সংবিধান, বিভিন্ন দেশের ইনস্টিটিউশন, তাদের মধ্যে যে তুলনামূলক যে আলোচনা করা হয়েছে, তার জন্য কিন্তু অ্যারিস্টটলকে রাজনীতির জনকও বলা হয়, বা কম্পারেটিভ পলিটিক্সেরও জনক বলা হয়। হিউম্যান নেচার নিয়ে ভার্চু অ্যান্ড সিটিজেনশিপ, আমি ভার্চুর কথা বলেছি, যে কি কি গুণ থাকতে হবে রাজাদের, কি কি গুণ থাকা প্রয়োজন, এই আলোচনাগুলো মূলত ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি এরা কিন্তু করে থাকে। কি বলছে, ন্যাচারাল ল আমরা দেখেছি গভর্নিং হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড সোসাইটি। বলছে একটা মানুষের হিউম্যান বিহেভিয়ার পরিচালিত হবে কিসের দ্বারা? স্বাভাবিক আইনের দ্বারা,
ন্যাচারাল লয়ের দ্বারাই পরিচালিত হবে। এটা মূলত এই ফিলোসফির যে চিন্তা ভাবনা, অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যে দার্শনিক যে চিন্তা ভাবনার মধ্য দিয়ে, অর্থাৎ যে মোরালিটি, অর্থাৎ যে ভ্যালু নর্ম, এগুলোর মধ্য দিয়ে যে চিন্তা ভাবনা সেই সময়কার যে পলিটিক্যাল থিওরিগুলো গড়ে উঠেছিল, সেগুলোকে আমরা বলবো ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি। এবারে আমরা দেখব মডার্ন পলিটিক্যাল থিওরি। একেবারে মডার্ন পলিটিক্যাল থিওরি অর্থাৎ তুমি তো আধুনিক হয়ে গেছো, আমরা বলি না ও একটা আধুনিক। এই যে আধুনিক কথাটা বা সাবেকি কথাটা, এর সাথে তফাৎ কোথায়? আমরা সাবেকি যে চিন্তা ভাবনা, শুধুমাত্র কি কেউ একজন জিন্সের প্যান্ট পরে নিল, একদম টাই ফাই বেশ সুন্দর করে পরে থাকলো, তাহলে তাকে কি আমি আধুনিক মানুষ বলবো? না। আমরা অনেক সময় দেখি না, এখনকার অনেক মানুষগুলোকে, একটা বয়স্ক কোনো মহিলাকে বা একটা বয়স্ক কোনো মানুষকে আমরা বলি না এই সাবেকি কালের মানুষ। আমরা কেন বলি? কারণ সেই মানুষটার মধ্যে যৌক্তিক যে পার্থক্য, তাকে দেখেই বলি। বিচার করার পার্থক্য, কথা বলা, অর্থাৎ তিনি কোনো একটা কথা বলছে, তার মধ্যে কোনো যুক্তি নেই, তার মধ্যে বিজ্ঞানসম্মত কোনো ভাবনা নেই, তার মধ্যে কোনো যৌক্তিকতা নেই, রেশনালিটি নেই, তার জন্য আমরা তাকে বলি সাবেকি কালের মানুষ। অর্থাৎ সাবেকি সময় যে কথাগুলো আমরা দেখেছি, যে মধ্যযুগীয় যে বর্বরতা আমরা দেখেছি, মধ্যযুগের সময়কার যে পরিস্থিতি, ধর্মান্ধতা আমরা দেখেছি, সেই সময় জ্ঞানের যে আলো ছিল না, তার পরবর্তীকালে যখন আমরা আধুনিক যখন থেকে বলছি, অর্থাৎ যখন থেকে যৌক্তিকতার উৎপত্তি, যখন থেকে রেশনালিটির উৎপত্তি, যখন থেকে বিজ্ঞানের উৎপত্তি ঘটলো, যখন থেকে মানুষ বিজ্ঞানসম্মত ভাবনার মধ্য দিয়ে, যৌক্তিকতার মধ্য দিয়ে আলাপ আলোচনা করতে থাকলো, তখন আমরা আধুনিকতা বলতে শিখলাম। এই যে আধুনিক অর্থাৎ মডার্ন পলিটিক্যাল থিঙ্কাররা কি বলছে? মডার্ন পলিটিক্যাল থিঙ্কাররা মূলত বলার চেষ্টা করছে, দেখো, ফ্যাক্টস অ্যান্ড ডেটা কনস্টিটিউট দ্য বেসিস অফ স্টাডি। মূলত মডার্ন যে সমস্ত তাত্ত্বিকরা, তারা ওই সাবেকি চিন্তা ভাবনাগুলোকে অনেকটাই দূরে সরিয়ে ফেলছে। তারা একেবারে বলল না, এরকম চিন্তা ভাবনার মধ্য দিয়ে নয়, আমরা যা চিন্তা করব একদম ফ্যাক্ট চিন্তা করব, আমরা যা চিন্তা করব একদম বাস্তব চিন্তা করব। ফ্যাক্ট মানে যেটা বাস্তবে ঘটছে সেটাই চিন্তা করব। হোয়াট ইজ এর উপরে, হোয়াট অট টু বি নয়, হোয়াট ইজ এর উপরে আমরা গুরুত্ব দেব। কি আছে বাস্তবে, কি হচ্ছে বাস্তবে, কি হবে, এর উপর আমরা মূলত আলোচনা করব। তাহলে কি বলছে? বলছে কনস্টিটিউট দ্য বেসিস অফ দ্য স্টাডি। কিসের উপর স্টাডি করছে? ফ্যাক্ট অ্যান্ড ডেটা। বাস্তবের যে ডেটাগুলো রয়েছে এবং যেটা ফ্যাক্ট, যেটা বাস্তব, তার উপরে গুরুত্ব দিচ্ছে মডার্ন পলিটিক্যাল থিওরি। আশা করছি বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। পুরো বিষয়টা আমি ধরে ধরে আবার বোঝাবো। কি বলছে? বলছে দিস আর অ্যাকিউমুলেটেড, এক্সপ্লেইন অ্যান্ড দেন ইউজড ফর টেস্টিং হাইপোথেসিস। বলছে দেখো, আমরা যখন আলোচনা করব পলিটিক্যাল থিওরির কথা, তারা কি করবে? তারা এই তথ্যগুলোকে কি করবে? ডেটাগুলোকে এক জায়গায় করবে, করে তারা সেটাকে এক্সপ্লেইন করবে এবং তারপরে সেটাকে টেস্টিং হাইপোথেসিসের মধ্য দিয়ে, একটা গবেষণামূলক পদ্ধতির মধ্য দিয়ে একটা তত্ত্ব তৈরি করবে। একটা নির্দিষ্ট পদ্ধতি থাকবে, সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি। সেখানে কোনো অনুমানমূলক পদ্ধতি নয়, সেখানে কোনো ভ্যালুর কোনো জায়গা নেই, সেখানে কোনো মোরালিটির কোনো জায়গা নেই। এখানে জায়গা কিসের আছে? এখানে জায়গা আছে বাস্তবের, ফ্যাক্টের, ডেটা। এখানে অনুমানের কোনো জায়গা নেই। কি বলছে পরেরটা? বলছে হিউম্যান বিহেভিয়ার ক্যান বি স্টাডিড। এখানে বলছে যে হিউম্যান বিহেভিয়ারকে, মানুষের আচরণকে স্টাডি করা যায়, মানুষের আচরণকে পর্যবেক্ষণ করা যায়, মানুষের আচরণকে পরীক্ষণ করা যায়। বলছে তার মধ্য দিয়েই আমরা বুঝতে পারি কে সিপিএম কে কত লোক ভোট দেবে, কত লোক টিএমসি কে ভোট দেবে, কত বিজেপি কে ভোট দেবে। এগুলো কিন্তু আমরা এই স্টাডির মধ্য দিয়ে আমরা জানতে পারি। বলছে দেখো, রেগুলারিটিস অফ হিউম্যান বিহেভিয়ার ক্যান বি এক্সপ্রেসড ইন জেনারেলাইজেশন। আমরা সেটাকে বের করতে পারি। পরের পয়েন্টে কি বলছে? বলছে প্রোপোনেন্টস, কে? হবস, লক, রুসো, কান্ট, হেগেল, জন স্টুয়ার্ট মিল, বেনথাম, মার্কস, হিউম, বা আরো অনেকে রয়েছে।
তবে তোমাদের নেটের জন্য মোটামুটি এইগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে, যে সমস্ত পয়েন্টগুলো বলছি। তারপরের পয়েন্ট বলছে দেখো, সাবজেক্টিভিটি গিভস ওয়ে টু অবজেক্টিভিটি। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলছে ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন টু অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন, পারপাস টু প্রসিডিওর, ডেসক্রিপটিভ টু কি বলছে অবজারভেশন, আর নরমেটিভ টু সায়েন্টিফিক। এই লাইনটার মধ্য দিয়েই কিন্তু পুরো বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যায় মডার্ন পলিটিক্যাল থিওরি কি বলছে আর ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি কি বলছে। কি বলছে দেখো মডার্ন পলিটিক্যাল থিওরি যেটা বলছে, দেখো সাবজেক্টিভিটি গিভস ওয়ে অবজেক্টিভিটির কথা তুলে ধরছে, ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন নয়, এখানে কি তুলে ধরছে অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন। মডার্নে কি হচ্ছে অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন, সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। কি বলছে পারপাস নয়, প্রসিডিওর, একটা নির্দিষ্ট প্রসিডিওর থাকছে। বলছে ডেসক্রিপটিভ নয়, শুধুমাত্র বর্ণনা করা নয়, যেমন আমাদের সাবেকি যে চিন্তাধারা তারা শুধুমাত্র বর্ণনা করতে বলে, শুধুমাত্র বর্ণনা নয়, এখানে কি করা হবে, এখানে অবজারভেশনাল, পর্যবেক্ষণ করা হবে। পুরো বিষয়টা হচ্ছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যার মধ্য দিয়ে আমরা পর্যবেক্ষণ করব। বলছে নরমেটিভ নয়, চরিত্রতা নরমেটিভ নয়, এটা হচ্ছে আমরা সায়েন্টিফিক স্টাডির কথা এখানে বলতে চাইছি। পরবর্তী পয়েন্টগুলো কি বলছে দেখো, লক্ষ্য করো তাহলে বুঝতে পেরে যাবে। ফ্যাক্ট অ্যান্ড ভ্যালুস আর সেপারেটেড, খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার এই লাইনটা আসে। ফ্যাক্ট অ্যান্ড ভ্যালু আর সেপারেটেড, কোথায় সেপারেটেড? মডার্ন পলিটিক্যাল থিওরিতে ফ্যাক্ট এবং ভ্যালুকে আলাদা করে তোলা হয়, এখানে ভ্যালুর কোনো মূল্য দেয় না। ভ্যালু আর সো অ্যারেঞ্জড দ্যাট দ্য ফ্যাক্টস বিকাম রেলিভেন্ট। বলছে এখানে ফ্যাক্টটা হচ্ছে প্রাসঙ্গিক, আমাদের এখানে যে বাস্তবোচিত যে জ্ঞান সেটাকে গড়ে তুলতে হলে বিজ্ঞানসম্মতভাবে তত্ত্বের যে জায়গা গড়ে তুলতে হলে তথ্যকে প্রাধান্য দিতে হবে। মেথোডোলজি কি হবে? মেথোডোলজি বলছে মেথোডোলজি হ্যাজ টু বি সেলফ কনসিয়াসনেস, এক্সপ্লিসিট এবং কোয়ান্টিটিভ। এই বিষয়টাকে আমরা এখানে গুরুত্ব দিচ্ছি। পরবর্তী পয়েন্ট বলছে দেখো, ইনডিসিপ্লিনারি সিনথেসিস টু বি অ্যাচিভড। তারপরে বলছে হোয়াট ইজ রিগ্রেট অ্যাজ মোর ইম্পর্টেন্ট দ্যান আইদার হোয়াট ইজ ওয়াজ অর হোয়াট আউট টু বি অর কুড বি। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে এখানে আমরা হোয়াট অট টু বির তুলনায় আমরা হোয়াট ইজ এর উপরে গুরুত্ব দিই, বাস্তবোচিত জ্ঞানের উপর আমরা গুরুত্ব দিই নাকি দর্শনের উপরে, তা নয়। বাস্তবের যে ভিত্তি সেটাকে পর্যবেক্ষণ করি, হোয়াট ইজ এর উপরে গুরুত্ব দিই, দিয়ে মডার্ন পলিটিক্যাল থিওরিটাকে আমরা গড়ে তোলার কথা বলি। এখানে বলছে দেখো ভ্যালুস আর টু সাপোর্ট ফ্যাক্টস, সাবস্টেন্স টু ফর্ম অ্যান্ড থিওরি টু রিসার্চ অ্যান্ড স্ট্যাটাস কিউ টু সোশ্যাল চেঞ্জ। স্থিতাবস্থা থেকে আমরা সোশ্যাল চেঞ্জের কথা বলছি, আমরা থিওরি থেকে রিসার্চের কথা বলছি, এটাই হচ্ছে মডার্ন পলিটিক্যাল থিওরি। এবারে আমরা আলোচনা করব কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরির পার্টটা নিয়ে। আশা করছি তোমরা যারা নেট সেটের জন্য প্রিপারেশন নেবে তোমরা কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর হ্যাঁ, আমার যে বইটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, রাষ্ট্রবিজ্ঞান প্রস্তুতি, এই বইটা বেরিয়েছে আরামবাগ বুক হাউস থেকে। এই বইটা তোমাদের প্রস্তুতির জন্য আরো সহজ করে তুলবে। যারা বিশেষ করে বাংলা মাধ্যমের স্টুডেন্ট, তোমরা ভয় পাও নেট সেট পড়ার জন্য, তোমাদের জন্য এই বইটা যথেষ্ট। তোমাদের বাংলায় একেবারে মক টেস্ট সিরিজ 108টা রয়েছে, তার জন্য এই বইটা কিন্তু তোমাদেরকে সাথে নিতে হবে। তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বার, কিংবা তোমরা কলেজ স্ট্রিটে গেলে সেখানে পেয়ে যাবে আরামবাগ বুক হাউসে। চলো, কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরি আমাদের কি বলেছিল মনে আছে তো? সেই হিসেবে এখানে দেখো কি বলছে, কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরি স্টার্টিং ইন সেকেন্ড হাফ অফ 20th century 1970s। অর্থাৎ বলার চেষ্টা করছে যে আমাদের এই কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরিটা কবে থেকে শুরু হয়েছে বলে মনে করছে? আমরা বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে, তাই না? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1950-এর পরে পরে এই কন্টেম্পোরারি পলিটিক্যাল এরাটা আসছে। 1970-এর দশক থেকে
মূলত বলা যেতে পারে, আরো স্পেসিফিক বলছে 1970-এর দশক থেকে মূলত এই এরাটা চলে আসছে। এখানকার যে তত্ত্বগুলো গড়ে উঠছে সেখানে কিভাবে গড়ে উঠছে? মিক্সচার অফ ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন পলিটিক্যাল থিওরি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে মডার্ন পলিটিক্যাল থিওরি এবং ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরির একটা সিনথেসিস, একটা মিক্সচার লক্ষ্য করতে পারছি। দুটো থিওরি এইভাবে মিক্সচারের মধ্য দিয়ে আমরা কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরিটা গড়ে উঠতে দেখছি। অর্থাৎ এই দুটো থিওরি, একদিকে হচ্ছে ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি এবং একদিকে মডার্ন পলিটিক্যাল থিওরি, দুটো থিওরির বৈশিষ্ট্য আমরা এই কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরিগুলোতে আমরা কিন্তু পেতে পারি। তারপরে পয়েন্টটা বলছে, খুব গুরুত্বপূর্ণ, রবার্ট নজিক একটা মন্তব্য করেছেন, কম্বাইন্স, আবার একই কথাই কিন্তু প্রত্যেকে বলার চেষ্টা করছে, কম্বাইন্স দ্য ক্লাসিক্যাল এন্ডস উইথ এম্পিরিক্যাল মিনস। বলছে এই যে ক্লাসিক্যাল এন্ডসটা এবং এম্পিরিক্যাল মিনস, এই দুটোরই একটা কম্বাইন লক্ষ্য করতে পারছি, যেখানে ক্লাসিক্যাল এন্ড হচ্ছে এবং যেখানে এম্পিরিক্যাল স্টাডি যেখানে শুরু হয়েছে, এম্পিরিক্যাল স্টাডির যে বিষয়গুলো গড়ে উঠেছে তাদের দুটো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারছি। এম্পিরিক্যাল স্টাডি বলতে অভিজ্ঞতাবাদী, আমরা যেটা চোখে দেখছি, যেটা স্পর্শ করছি, যার মধ্য দিয়ে আমরা জ্ঞান অর্জন করছি, যার মধ্য দিয়ে আমরা অভিজ্ঞতা অর্জন করছি, সেটাই তো অভিজ্ঞতাবাদীদের কথা। তাই তো বলছে। দ্বিতীয়ত বলছে, ডেভিড হেল্ট কি বলছে? বলছে পলিটিক্যাল থিওরি ইজ কনসার্নড উইথ ফিলোসফি অ্যান্ড এম্পিরিসিজম। এই যে দুটো বিষয়ের কম্বাইন্ড প্রত্যেকে কিন্তু বলার চেষ্টা করছে। কনসার্নড উইথ ফিলোসফি, একদিকে ফিলোসফির কথা বলছে আর একদিকে বলছে এম্পিরিসিজম, অভিজ্ঞতাবাদী তত্ত্বের কথা বলছে। অভিজ্ঞতাবাদ সায়েন্সের উপর ভিত্তি করে গড়ে ওঠে, অভিজ্ঞতাবাদ রেশনালের উপর ভিত্তি করে গড়ে ওঠে, অভিজ্ঞতাবাদ যুক্তির উপরে ভিত্তি করে গড়ে ওঠে। আর অন্যদিকে ফিলোসফি কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? ফিলোসফি আইডিয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাই না? এই যে মোরালিটি, ভ্যালু, বলছে প্রত্যেকটার কিন্তু গুরুত্ব রয়েছে এই কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরিতে। একেবারে আমরা কোনো তত্ত্বকে গড়ে তুলতে পারি না এই ভ্যালুটাকে বাদ দিয়ে, কিংবা আমরা শুধুমাত্র ভ্যালুটাকে নিয়েও হয় না, সেটা কিন্তু বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ, পরীক্ষণ, নিরীক্ষণ এবং সেটাকে বিশ্লেষণ করার মধ্য দিয়েই আমরা একটা নির্দিষ্ট তত্ত্বকে গড়ে তুলতে পারি, বা পলিটিক্যাল থিওরিগুলো সেই কথা বলছেন। ব্রায়ান বেরি কি বলছে? স্টাডি দ্য রিলেশন বিটুইন প্রিন্সিপাল অ্যান্ড ইনস্টিটিউশন। একদমই তাই বলছে। প্রিন্সিপাল কিসের কথা বলে? প্রিন্সিপাল কিসের কথা বলছে? ফিলোসফিক্যাল যে আইডিয়ার কথা বলছে, সাবেকি যে তত্ত্বের কথা বলছে, এবং ইনস্টিটিউশনের সাথে কার জড়িত, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ইনস্টিটিউশনের সাথে কারা জড়িত? মূলত মডার্ন যে সমস্ত তাত্ত্বিকরা, মডার্ন পলিটিক্যাল থিওরিস্টরা মূলত ইনস্টিটিউশনের সাথে জড়িত। এই প্রিন্সিপাল এবং ইনস্টিটিউশন, এই দুটোর মধ্যে একটা সিনথেসিস বা রিলেশন লক্ষ্য করতে পারা যাচ্ছে। বলছি এখানে আমরা এই আলোচনাই করে থাকি। পরবর্তী যে পয়েন্টটা কি বলছে, প্রোপোনেন্টস কারা কারা? এখানে রবার্ট নজিকের কথা বলছে, জন রলসের কথা বলছে, ব্রায়ান বেরির কথা বলছে, মিশেল ফুকোর কথা বলছে, হেবারমাসের কথা বলছে, আন্না আরেন্ডের কথা বলছে। এরা কিন্তু প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক। এই তাত্ত্বিকগুলো সম্পর্কে আমি পরে আলোচনা করব, তোমাদেরকে জানতে হবে। তারপরের যে পার্টটি বলছে, দেখো, এম্পিরিক্যাল অ্যানালিসিস অ্যান্ড মোরাল ক্যারেক্টার ক্যান কোএক্সিস্ট ইন পলিটিক্যাল থিওরি। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু একটা পয়েন্টের মধ্য দিয়ে তুলে ধরছে। এম্পিরিক্যাল অ্যানালিসিস একটা বিজ্ঞানসম্মত, একটা অভিজ্ঞতাবাদী বিশ্লেষণ, তার পাশাপাশি মোরাল ক্যারেক্টার, নৈতিকতা, ভ্যালু, মোরালিটি, এই দুটো কিন্তু একসাথে মিলে কোএক্সিস্ট, একসাথে মিলে একটা পলিটিক্যাল থিওরি তৈরি করছে। সেটা আমরা কন্টেম্পোরারি এরাতে লক্ষ্য করতে পারছি। তৃতীয়টা বলছে ফোকাস অন কনসেপচুয়াল অ্যানালিসিস পলিটিক্যাল থিওরি অ্যাজ এ সিস্টেমেটিক রিফ্লেকশন আপন কনসেপ্টস। এখানে মূলত কনসেপ্টের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে পলিটিক্যাল আমাদের থিওরির ক্ষেত্রে কি কি লক্ষ্য করতে পারছি? ইনক্লুডস ফেমিনিজম, মাল্টিকালচারালিজম, এনভায়রনমেন্টালিজম, পোস্ট কলোনিয়ালিজম, পোস্ট মডার্নিজম। এই যে আমরা এখনকার যে দিনে যে কন্টেম্পোরারি এরাতে আমরা যেগুলো দেখতে পাই, সেগুলো কিন্তু এই পোস্ট যে সমস্ত চিন্তা ভাবনাগুলো, সেগুলো কিন্তু দেখতে পাই আমরা।
আমরা প্রতিদিন পড়ার শেষে কিন্তু কয়েকটা প্রশ্ন করার চেষ্টা করি, কারণ আমরা কি বুঝলাম, কি জানলাম, সেখান থেকে কতটা কি করতে পারছি, কিংবা তোমাদের পলিটিক্যাল থিওরি থেকে কি কি ধরনের প্রশ্নপত্র আসতে পারে, আসে পরীক্ষায়, তার একটা নমুনা আমরা তুলে ধরার চেষ্টা করি। তোমরা সেগুলোকে সলভ করো, আমিও তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করি, এবং আমাদেরকে আরো কিন্তু তোমাদের মক টেস্ট একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবে, সেটা আমাদের গ্রুপে যুক্ত হতে হবে। নিচে লিঙ্ক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। আর হ্যাঁ, যদি আমাদের পেইড ব্যাচে তোমাদের পড়তে হয়, তাহলে নিচে দেওয়া ফোন নাম্বার 8620063339 এই নাম্বারে ফোন করে নেবে, এবং পেইড ব্যাচে অ্যাডমিশন এখনো কিন্তু চলছে। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, প্রথম প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, এই নট গুলো কিন্তু খেয়াল করবে, is not a characteristics of the classical tradition of political theory। বলছে এর মধ্যে কোনটা ক্লাসিক্যাল ট্র্যাডিশন অফ পলিটিক্যাল থিওরির অংশ নয়। কি বলছে? ফোকাস অন দ্য আইডিয়াল স্টেট অ্যান্ড ইউনিভার্সাল ভ্যালুস। আমরা কি বলেছি? আইডিয়াল স্টেট এবং ইউনিভার্সাল ভ্যালুকে গুরুত্ব তো দেয়, তাই তো? দেয় তো, তাহলে এটা সঠিক হয়ে গেল। না বলেছে, কোনটা নয় আমাকে খুঁজে বের করতে হবে। দ্বিতীয় বলছে প্রাইমেসি অফ ফিলোসফি ওভার এম্পিরিক্যাল অবজারভেশন। একেবারেই ঠিক, প্রাইমেসি অফ ফিলোসফি, ফিলোসফিকে তারা বেশি গুরুত্ব দেয়, ক্লাসিক্যাল যে সমস্ত ট্র্যাডিশন তারা বেশি গুরুত্ব দেয়। কার থেকে? ওভার এম্পিরিক্যাল অবজারভেশন থেকে, অভিজ্ঞতাবাদী যে পর্যবেক্ষণ তার থেকে এরা ফিলোসফিকে বা এই ফিলোসফিক্যাল প্রাইমেসি এরা দিয়ে থাকে, দর্শনকে বেশি গুরুত্ব দিতে। তাহলে এটাও ঠিক ক্লাসিক্যাল ট্র্যাডিশন অনুযায়ী। তৃতীয়টা কি বলছে? সেপারেশন অফ ইজ অ্যান্ড অট টু মেনটেন সায়েন্টিফিক অবজেক্টিভিটি। আমি বলেছিলাম ইজ হোয়াট ইজকে কারা গুরুত্ব দেয়? হোয়াট ইজকে গুরুত্ব দেয় সায়েন্টিফিক ফ্যাক্ট। কারা কথা বলে? মডার্ন পলিটিক্যাল থিওরি, না ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি। সেপারেশন অফ ইজ অ্যান্ড অট টু মেনশন সায়েন্টিফিক অবজেক্টিভিটি। তাহলে এটা আমাদের ভুল হয়ে যাবে, এটা কিন্তু এর বৈশিষ্ট্য নয়। তৃতীয়টা দেখো, দেখে নাও তৃতীয়টা কি বলছে। চতুর্থটা ভিউস অফ দ্য স্টেট অ্যাজ এ ন্যাচারাল অ্যান্ড এথিক্যাল ইনস্টিটিউশন। একেবারেই তাই বলেছে যে স্টেটটাকে কিভাবে আমরা দেখে থাকি, একটা ন্যাচারাল এবং এথিক্যাল ইনস্টিটিউশন হিসেবে আমরা দেখি স্টেটটাকে। তাহলে বুঝতে পারলে ক্লাসিক্যাল আইডিয়াতে আমরা কি বলতে চাইছি। তাহলে সঠিক উত্তর কি হবে? এটা কিন্তু এর বৈশিষ্ট্য নয়, সঠিক উত্তর হবে সি। পরের প্রশ্নটা এবার দেখো, দ্বিতীয় প্রশ্নটা কি বলছে? বলছে পলিটিক্যাল থিওরি ইজ এ ডিসপ্যাশনেট এবং ডিসইন্টারেস্টেড অ্যান্ড ভ্যালু ফ্রি স্টাডি অফ পলিটিক্যাল রিয়েলিটি। দিস স্টেটমেন্ট বেসড, কে বলছে এটা, কার সাথে এটা মূলত জড়িত, কে বলছে? ক্লাসিক্যাল থিওরি বলছে এই কথাটা, মডার্ন থিওরি বলছে, কন্টেম্পোরারি থিওরি বলছে, নাকি নর্মেটিভ থিওরি বলছে? এই কথাটা কে বলছে? পলিটিক্যাল থিওরিজ ইজ এ ডিসপ্যাশনেট এবং ডিসইন্টারেস্টেড অ্যান্ড ভ্যালু ফ্রি স্টাডি। ভ্যালু ফ্রি স্টাডির কথা কে বলে বলো তো? ভ্যালু ফ্রি স্টাডির কথা কে বলে? একটা কথাতে বুঝে যাব, মডার্ন যে পলিটিক্যাল থিঙ্কার ভ্যালু ফ্রি স্টাডির কথা বলে, মূল্যবোধ নিরপেক্ষতার কথা বলে, তাই না? বলে এখানে কোনো ভ্যালুর কোনো জায়গায় নেই, ভ্যালু ফ্রি স্টাডি, ভ্যালুর কোনো জায়গা নেই, মূল্যবোধের কোনো জায়গা নেই। আমি যে আলোচনা করলাম এতক্ষণ ধরে, কে বলে মূল্যবোধের কোনো জায়গা নেই? মূল্যবোধের যে কোনো জায়গা নেই বলে মডার্ন পলিটিক্যাল থিঙ্কাররা। আচরণবাদ, উত্তর আচরণবাদ, এই সমস্ত বিশেষ করে আচরণবাদ তাত্ত্বিকরা বলে, কিন্তু উত্তর আচরণবাদে আবার সেই ভ্যালুটাকে ফিরিয়ে আনবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের পরে পরে আলোচনা হবে, বুঝতে হবে। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে একটু দেখে নেওয়া যাক। বলছে হু অ্যামং দ্য ফলোইং আর্গুড দ্যাট পলিটিক্যাল থিওরি ইজ এ নেটওয়ার্ক অফ কনসেপ্ট অ্যান্ড জেনারেলাইজেশন অ্যাবাউট পলিটিক্যাল লাইফ। এটা একটা তোমাদের কোটেশন দিয়ে দিয়েছে, বলতে হবে এটা কে বলছে। এরকম কিন্তু কোটেশন পড়ে, তার জন্য আমি তুলে ধরেছি এটা। ডেভিড হেল্ট বলছে, জন রলস বলছে, অ্যান্ড্রু হ্যাকার বলছে, নাকি জর্জ ক্যাটলিন বলছে? এই কথাটা মূলত কে বলছে? হ্যাঁ, একেবারে জানা থাকলে জানা, না জানা থাকলে না জানা, আগের দিনও পড়িয়েছি। ডেভিড হেল্ট এই কোটেশন বলছে। তোমাদেরকে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে নেট এবং সেটের ক্ষেত্রে কিন্তু অনেক
কোটেশন থাকে। এবার তোমরা বলবে যে কোটেশনগুলো স্যার কি করে করব? আমরা কি করি, আমাদের যে পেড ব্যাচ চলে সেখানে আমরা কোটেশনের একটা লিস্ট দিয়ে দিলাম, 100 বা 200 কোটেশন, গুরুত্বপূর্ণ যে কোটেশন সেগুলো দিয়ে দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে সেখান থেকে আমরা দেখেছি কোটেশনগুলো কিন্তু আসে পরীক্ষাতে। তাই তোমাদেরকে যদি পরীক্ষার প্রস্তুতি নিতে হয় এভাবেই নিতে হবে। একটা লিস্ট তৈরি করলে কোটেশনের, বিভিন্ন বইপত্র পড়ে সেখানে গুরুত্বপূর্ণ কোটেশনগুলোকে ঠিক করলে, কোন কোন গুলো পড়ে যারা অভিজ্ঞ তাদের একটু পরামর্শ নিলে, আমরা যারা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমি বলে দিতে পারি যে এই তাত্ত্বিকের কোটেশনগুলো হবস, লক, রুসো, হ্যাঁ, কান্ট, হেগেল, এদের কোটেশনগুলোকে এক জায়গায় করে লিখে নিলে খাতায়, একটা খাতায়, তারপরে কিন্তু পড়তে তোমাদের সুবিধা হবে। যারা তোমরা এমএ তে পড়ছো তোমরা কিন্তু এইভাবে তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করতে পারো। যাদের লক্ষ্য আছে নেট, সেট এবং যাদের প্রফেসর হচ্ছে লক্ষ্য, তোমরা এভাবে পড়তে পারবে। পরের প্রশ্নটা কি বলছে? পরের প্রশ্নটা বলছে দ্য ইলেকট্রিক নেচার অফ কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরি রেফার্স টু কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরি। ভালো করে লক্ষ্য করো কি বলছে দেখো, বলছে ইটস রিজেকশন অফ অল পাস্ট ট্র্যাডিশন, অল পাস্ট ট্র্যাডিশন গুলোকে রিজেকশন করে দেয়। দ্বিতীয়ত বলছে ইটস এবিলিটি টু ড্র ফ্রম ভেরিয়াস ডিসিপ্লিন লাইক সোসিওলজি, ইকোনমিক্স অ্যান্ড সাইকোলজি। তৃতীয়টা বলছে ইটস ফোকাস অনলি অন ইউরোপিয়ান পলিটিক্যাল স্ট্রাকচারস। তারপরে বলছে ইটস ইনস্টেন্স অন সিঙ্গেল গ্র্যান্ড থিওরি ফর অল সোসাইটিস। সঠিক উত্তর কি হবে? আমি কি তোমাদের বলেছিলাম এই কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরিতে যে দেখো তো কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরিতে অল রিজেকশন, অল পাস্ট ট্রেডিশনকে কি রিজেকশন আমরা করেছিলাম? কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরি যেরকম পড়িয়েছিলাম, ভাবো আমরা কি সব ট্রেডিশনমূলক বা আমরা ফিলোসফিক্যাল বিষয়গুলোকে সব দূরে সরিয়ে দিয়েছিলাম? না, আমরা দুটো সিনথেসিস করেছিলাম, তাই না? আমরা দুটোকে একসাথে করেছিলাম, মডার্ন এবং যেটা সাবেকি তত্ত্ব সেটাকে একসাথে করেছিলাম। তাহলে এটা হবে না, এটা ঠিকই আছে, ঠিক বলছে এটা। হ্যাঁ, তো বলছে ইটস রিজেকশন অল পাস্ট ট্র্যাডিশন নয়, এটা করিনি আমরা। তাহলে বলছে ইটস এবিলিটি টু ড্র ফ্রম ভেরিয়াস ডিসিপ্লিন। আমরা লক্ষ্য করতে পারি যে কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরিতে এই যে সমস্ত তত্ত্বের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি এই বিষয়গুলো, যেমন ভেরিয়াস ডিসিপ্লিন লাইক সোশিওলজি, ইকোনমিক্স অ্যান্ড সাইকোলজি, এই সবগুলোর মিশ্রণ আমরা কিন্তু দেখতে পাই। একেবারেই আমরা লাস্ট প্রশ্নটা দেখে নেব। তোমরা কতগুলো প্রশ্ন ঠিক করলে, তোমাদের সেশনটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম কিন্তু নেটের ভিডিও তোমাদের একের পর এক আসতেই থাকবে। চলো কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ দ্য এভলিউশন অফ পলিটিক্যাল থিওরি। এটা আমি তোমাদের পরের দিন পড়াবো, এভলিউশন অফ পলিটিক্যাল থিওরিটা কি বলছে। নরমেটিভ থেকে বিহেভিয়ারাল, পোস্ট বিহেভিয়ারাল, কন্টেম্পোরারি। তারপর বলছে বিহেভিয়ারালটা নরমেটিভ, তারপরে কন্টেম্পোরারি, তারপর পোস্ট বিহেভিয়ারাল। তারপর বলছে কন্টেম্পোরারি, পোস্ট বিহেভিয়ারাল, তারপরে বিহেভিয়ারাল, নরমেটিভ। তারপরে বলছে নরমেটিভ, কন্টেম্পোরারি, বিহেভিয়ারাল, পোস্ট বিহেভিয়ারাল। এই যে পার্টগুলো বলছে দেখো, তাহলে কি হবে এখানে, কোনটা সঠিক হবে? আজকের এভালুয়েশনে যেটা বুঝলে সেটা বলো কি হতে পারে। একেবারেই সঠিক উত্তর। প্রথমে আমরা কি দেখতে পাই, প্রথমে এই দুটো তো বাদ চলে যাবে। প্রথমে আমরা নরমেটিভ দেখতে পাই, এটাও নরমেটিভ আছে, কিন্তু তারপরে কন্টেম্পোরারি আমরা লক্ষ্য করতে পারি না, তারপরে বিহেভিয়ারাল অর্থাৎ মডার্ন, তাই তো? তারপর আমরা মডার্ন দেখতে পাই, তাহলে এটাই ঠিক, বিহেভিয়ারাল। তারপরে পোস্ট বিহেভিয়ারাল, বিহেভিয়ারাল আসলে তারপরে তো পোস্ট বিহেভিয়ারাল আসবে, একদম শেষে তো কন্টেম্পোরারি আসবে, তাই তো? শেষে কন্টেম্পোরারি আসে হিসেব অনুযায়ী, তাই তো? এখানে শেষে কোনোটা কন্টেম্পোরারি নেই। তাহলে এই প্রশ্নগুলো উত্তর করা কিন্তু খুবই সহজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।